দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ঈদ যাত্রায় ভোগান্তি। পাশাপাশি আলোচনার আশা রাখি আগামী 15ই জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নয়া নির্বাচন কমিশনার। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল, আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সঙ্গে আরও আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কুদ্দুস আফরাত। স্বাগত জানাচ্ছি আপনাদের 3 জনকেই। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর ঈদ আসলে যা হয়, ঈদ যাত্রা নিয়ে আমরা দেখি নানাবিধ ভোগান্তি। ট্রেনের টিকিট নিয়ে গত কয়েকদিন সংবাদের শিরোনাম হচ্ছে, সকাল সেহরি খেয়ে টিকিটের জন্য এসছে, মানে পরের দিনও টিকিট পায়নি, ফিরে গেছে। আবার কেউ কেউ হয়তো 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার পর টিকিট পেয়েছে। এতে গেল ট্রেনের। পাশাপাশি সড়কের যে অবস্থা সে বিষয়ে আলোচনা করব নিশ্চয়ই। একটু শুনতে চাই, এই ভোগান্তির কি কোনো শেষ নেই? শেষ থাকবে না কেন? এমন কোনো সমস্যা পৃথিবীতে আছে যাগুলো সমাধান নাই? প্রশ্নটা হলো আপনি সমাধানটা করতে চান কিনা। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। তো আমাদের দেশের যারা এইগুলির দায়িত্বে আছেন, বিশেষ করে ট্রেনের দায়িত্বে যারা আছেন, তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা সমাধান করতে চান না। তারা চান যে সমস্যাটা লেগে থাকুক এবং লেগে থাকলেই তাদের সুবিধা। তারা বিষয়টাকে এভাবে বিবেচনা করেন। দেখেন, নতুন একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো, সহজ নামে একটা কোম্পানি। সহজ.com এত সহজ করছে যে লাইনে লগ ইনই করা যায় না। আমি নিজে কিন্তু ট্রাই করেছি। আমার বাড়ি তো ময়মনসিংহ, আমাকে এই গাজীপুর দিয়ে যেতে হয়। আপনার বাস তো কাছে, কিন্তু হাঁটা দিলেও যেতে খুবই কাছে, কিন্তু গাজীপুর থেকে এখান থেকে চৌরাস্তা পর্যন্ত, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিভাবে পৌঁছবো, এটা হলো কি একটা গবেষণার বিষয়। এবং এই গবেষণার বিষয় কিন্তু অনেক বছর আগে থেকে চলছে। যাক, এই প্রসঙ্গে আপনি পরে আসবেন। আমি এই জন্য ভাবলাম কি ট্রেনে যাওয়া যায় কিনা। আমি কিন্তু ওই খুব ভোর রাতে সেহরি খাইয়ে নিয়েই বসি, দেখি কিছু হয় কিনা। প্রথম দিকে বসতাম টিকিট পাওয়ার আশায়, পরে বসতাম কৌতুক দেখার জন্য, ঘটনাটা আসলে কি বোঝার চেষ্টা করি। আমি ওনাদের সার্ভারে ঢুকতেই পারি নাই, ঢুকতেই পারি না। এখন প্রশ্নটা হলো কি, যে আপনি সহজকে দিলেন কেন? ভালো আশায় তো দিয়েছেন। আগে তো মোটামুটি খুঁড়াই খুঁড়াই চলতেছিল, এখন এই খুঁড়ানোটাকে এমন কিছু করছেন আপনি, এটা চলেই না। তো এই যে কাজগুলো, এগুলি তারা বুঝে না মনে করেন আপনি? আমি কিন্তু তা মনে করি না। তারা আমার আপনার চেয়ে অনেক বেশি ভালো বুঝে, এবং যেভাবে বুঝলে ওনাদের সুবিধা হয় ওনারা সেভাবেই বুঝেন। এখন এই জিনিসটা এখন মনে করেন আপনার সাধারণ মানুষই বুঝে গেছে যে ওনাদের হাতে ক্ষমতা আছে, ওনারা এই নাটকগুলি করবেন। ওনারা কারা? যাদের কাছে দায়িত্ব, ট্রেনের দায়িত্ব যাদের কাছে, এই দিন রেলমন্ত্রীর দায়িত্ব এটা না। এটা তো এরকম তো আজকে থেকে না। এই যে আজকে আমি এই যে 20-22 বছর যাবত কিন্তু এরকমই দেখি। না না, এই সহজ যে ক্যারিকেচারটা করেছে, এটা কেউ করতে পারে না এর আগে। সেটা অবশ্য ঠিক, কারণ এর আগেও তো ট্রেন ছিল, এর আগেও অনলাইনে টিকিট ছিল, এর আগেও আমরা যাওয়া আসা করতাম। মানে সহজের মতো এত সহজ আর কেউ করতে পারে নাই। এত সহজ আর কেউ করতে পারে না। কে দিছে? এর জন্য দায়িত্ব রেলমন্ত্রীকে নিতে হবে। আমি কি আজগবি আরেক লোক এনে দায়ী করবো নাকি? করতে পারেন আপনি। ওই নিউ মার্কেটের মতো থিওরি ধরেন যে বিএনপি কেউ দায়ী, তো আপনি এখানে একজন বিএনপির আছে, তার নামে আমলা এখন দিয়ে দেন যে সেই দায়ী, সে কেন আলোচনা করতে আসলো? তো করতেই পারে, কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু দায়িত্ব তো নিতে হবে মন্ত্রীকে না, কিন্তু তাকে নিতে হবে যে সে কি কারণে হয়েছে, তার কোন পিয়ন ঠিক সময় চা দেয় নাই, এই কারণে ঝামেলা হয়েছে কিনা বলতে পারেন উনি, কিন্তু দায়িত্বটা ওনার, উনি পারেন নাই, উনি ব্যর্থ হয়েছেন। মানুষের এত লোকের যে ঝামেলা, মনে করেন আপনি একটা কথা ভাবেন, টিকিট কে পাইলো না পেলো, কিন্তু এই যে আপনি একটা এমন একটা ব্যবস্থা করছেন যে মানে হাজার হাজার লোক আশা করতেছে যে আমি টিকিট পাবো। এই হাজার হাজার লোককে আপনি ঢাকার দূর দূরান্ত থেকে কমলাপুরে এনে হাজির করতেছেন। এই লোকগুলো নারী পুরুষ সবাই এখানে যে দাঁড়াই থাকতেছে, তারপরে টিকিট পাচ্ছেন 10 থেকে 15 জন।
তো এই লোকগুলো যে আপনি কষ্ট দিচ্ছেন, এই কষ্ট দেওয়ার অধিকারটা আপনাকে কে দিছে? আপনি এমন একটা সিস্টেম করেন। আমি তো মনে করি ঈদের এখন সময় যদি এই যে সহজ.com যেটা করলো, আমরা যেটা দেখেছি, মানে মন্ত্রী সাহেব যেটা বললেন, স্টেশন ম্যানেজার সাহেব যেটা বললেন, যে সহজ.com বলেছে আগে রেলের একটা ছিল সিএনসি নামে, যে সেটা সার্ভারে একসাথে ঢুকতে গেলে হাজার হাজার মানুষ মানে সার্ভারে ঢুকতে যায়, সার্ভার ফল করে। এখন তারা বলছে যে আমাদের 1 লক্ষ লোক একসাথে সার্ভারে ঢুকলেও আমাদের কোনো হ্যাং হবে না, আমরা এই ক্যাপাসিটি আছে। এখন দেখা গেল আজকের মানে চিত্র হলো প্রতিদিন 27,700 টিকিট ছাড়ার কথা ট্রেনের, তার মধ্যে অর্ধেক হলো অনলাইনে। তারা বলছে যে 30 মিনিটের মধ্যে তাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আদৌ কি টিকিট বিক্রি হচ্ছে, না সহজভাবে অন্য কোনো কিছু? টিকিট বিক্রি হয়েছে, অন্যভাবে বিক্রি হয়েছে। সাধারণ মানুষ পায় না টিকিট। সাধারণ মানুষ অনলাইনে টিকিট পাইছে, এই পর্যন্ত এই খবর আমি পাই নাই। আমার কাছে এখন পর্যন্ত এই খবর আসে নাই। আপনি যেহেতু পান নাই, আর সাধারণ মানুষ না, কে পাবে? অনেকে পাইতে পারে, আমি এখনো জানি না। আমি এখন কোথাও দেখি না, কোনো মিডিয়াতে আমি পড়ি নাই যে অনলাইনে যে টিকিট কেউ পাইছে। তবে কেউ কেউ বলছে যে ঈদের আগে যখন অনলাইনে টিকিট তারা পেয়েছিল, সেটার মধ্যে নাকি আবার বোঝা যায় না। ওটা মানে শুনেন কি? নাই? না, প্রিন্ট যখন বের করে টিকিটের, ওই টিকিটের মধ্যে নাকি এক অক্ষর উপর আরেক অক্ষর পড়ে যায়, ওটা টিটিরাও বুঝতে পারে না যে এটা কোথা থেকে মানে কোথায় যাবে। তাহলে টিকিট নিয়ে তো আবার আরেকবার আরেকজন আসবো, আছে। আপনার কাছে আসবো। খন্দকার মাসুকুর রহমান, একটু শুনতে চাই, ট্রেনের কিন্তু কোনো উন্নতি হয়নি। আপনারাও ক্ষমতায় ছিলেন, বর্তমান সরকারও আসছে, ট্রেনের যে অবস্থা, লক্কর অবস্থা, ট্রেনের টিকিট কাটতে সেই মানুষের যা ভোগান্তি, গত 10-12 বছর আগেও যা দেখেছি, এখনো তাই। কি বলবেন? আপনার যথার্থই বলেছেন সম্মানিত দুজন আলোচক, সঞ্চালক সাহেব। আমি প্রতিযোগিতা সাংবাদিক ভাই যে কথা বললেন, আমি সম্পূর্ণভাবে তার কথার সাথে একমত পোষণ করে বলতে চাই। আপনাদের পক্ষে গেছে কথাগুলো? আমাদের পক্ষে না, যেটা বাস্তবতা সেটাই বলেছেন। আচ্ছা আচ্ছা। এবং যা ঘটেছে সেটাই বলেছেন। রেলের এই ব্যবস্থা বলার পূর্বে আমি বলতে চাই, ঈদ যাত্রা নিয়ে আপনি বলেছিলেন। আমি পদ্মার ওপার আমার বাড়ি, সঙ্গত কারণেই আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। আমি রোজার মধ্যে একাধিকবার গিয়েছি। কোথায়? আমার দেশে ওপার। কোন জায়গা দিয়ে গেলেন আপনি? আমি মাওদিয়া গিয়েছি, পাটুরিতে যাই, কখনো মাজারকান্দি শরীয়তপুর দিয়ে আসতে হয়। আপনাদের তো, হ্যাঁ বলেন, আপনাদের তো সুদিন আসতেছে, পদ্মা সেতু হয়ে যাচ্ছে, আপনাদের সুদিন আসতেছে, আপনারা এক টানে চলে যাবেন ওই পারে। এই অনির্বাচিত সরকার 14 থেকে এই 18, এই 2 নির্বাচনে, এই ডিউরিং পিরিয়ডে আপনি যদি অব্যবস্থার কথা শোনেন, কারণ আমার চেয়ে কেউ ভুক্তভোগী না, আমি রাজনৈতিক কারণে আমার রেগুলার যেতে হয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমি 29 তারিখে যাব, আমার বাড়ি মাদারীপুর, আমি বরিশালে বিমানের টিকিট রেখেছি, সেটা রাখতেও আমাকে কষ্ট হয়েছে। কেন বললাম, আপনি জানেন মাওয়া ঘাটে 3-4টা ঘাট, 4টার পর থেকে এখানে ফেরি বন্ধ হয়ে যায়। না, ওখানে তো একটা কনস্ট্রাকশন চলতেছে, একটা কনস্ট্রাকশন চলছিল, চলার কারণ যেহেতু পদ্মা সেতুর কনস্ট্রাকশন, মাথা ব্যথা, আপনি মাথা কেটে খেলবেন না, সেটা বলছি না, কিন্তু এখন যেটা মাঝিরকান্দি নতুন ঘাট করে এই ঈদ উপলক্ষে 24 ঘন্টা ফেরি সার্ভিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঝিরকান্দি ঘাটে একটা ঘাট শুধু, এটা বুঝতে হবে। যেমন মাওয়া ঘাট 1, 2, 3, 4, 5, পাটুরিয়া ঘাট 1, 2, 3, 4, 5, এখানে শুধু একটাই ঘাট। যেহেতু ওই ভদ্রলোকের বাড়ি শরীয়তপুর, ওনাকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু একটা ঘাটই না, খুব সরু, একটা গাড়ি আসবে একটা যাবে, সেটাও খুবই ডিফিকাল্ট। আমি শুধু এটুই বলতে চাই, আপনি এটা এই ঘাটের 4টায় মাথা ব্যথা, মাথা কেটে দেওয়ার পর কি হয়েছে শুনবেন। 4টার পর মাওয়া ঘাট, পাটুরিয়া ঘাট, সেখানে রাত্রে আসছেন, সকাল হয়েছেন, ওই আশেপাশের লোকের বাড়ির লোকরা বলে, ভাই আমাদের শুধু বাথরুমটা ব্যবহার করতে চায়। এখানে ধর্নাঢ্য ব্যক্তি, বড় বড় অফিসাররা, শুধু আমরা এই ব্যবহার করতে দেই, তাতেই ওনাদের কাকুতি।
আপনার বাথরুম, টয়লেট, ছেলে মেয়ে, বাচ্চা নিয়ে এটা তো সারা রাত ফেরিঘাট- থাকতে হয়। ফেরিঘাটের এই বিড়ম্বনা না, মানে এই বিড়ম্বনার অনেক হয়েছে, দিন যাবতই ছিল। এই বিড়ম্বনার হয়েছে। হ্যাঁ, এটা এই হচ্ছে। 4টার ছিল পর সবসময়। থেকে সকাল 10টা পর্যন্ত মাওয়া ঘাটে এই 4টা 5টা ঘাট দিয়া যাতায়াত করতেন, ফেরি চলাচল করতেন, সেগুলো বন্ধ করার পর অবর্ণনীয় কষ্ট হয়েছে, অবর্ণনীয়। আর একটা শোনেন, ওই অঞ্চলে যারা যাবে পাটুরিতে গেলে তাদের 100 থেকে 150 কিলোমিটার বেশি ঘুরতে হয়। সে কারণেই এই মাওয়া ঘাটটা ছিল দক্ষিণ অঞ্চলে মানুষের জন্য সবচেয়ে সুবিধাজনক। আপনাকে আমি বলি, ঈদ যাত্রা বাদ দেন, আমি আমার জি, মেয়ে আচ্ছা। ওয়াইফকে নিয়ে আমি ঘাটে গিয়েছি, আমি সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছি। আপনার শোনেন, তারপর আমি সন্ধ্যার পর আমি ব্যাক করতে বাধ্য হয়েছি পাটুরি দিয়ে যাওয়া। যে আসবো এই আবার আসবো অব্যবস্থা। আর একটা আসবো বলি, একটু আপনি শুনে। রেলের টিকিটের জি। কথা বলেছেন, আসবো আবার মাসুদ ভাইয়ের টিকিট কাছে শুনবো, আমি শুনবো আপনার কাছে শুনবো, একটু সময় বেশি নিয়ে গেছে। আসলে জি এই যাত্রা, ধন্যবাদ কুদ্দুস আপনাকে, আফরাদ। ধন্যবাদ আমাদের সঙ্গে যারা আলোচনা করছেন এবং যারা এখন টেলিভিশনের সামনে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। না, কিন্তু ঘাটের এই কষ্টটা আমরা সারা জীবনই ভোগ করেছি। তো এইটা নতুন কিছু না, হয়তো এখন ঈদের কারণে এই মানে কষ্টটা আরো বাড়ছে। জি প্লিজ। না, ঘাটের কারণে কষ্টটা বাড়ছে এবং কষ্ট লাঘবের প্রচেষ্টাও বর্তমানে, বিশেষ করে বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী যিনি আছেন, উনি ইতিমধ্যে আগের আপনাদের ওই এলাকারই মন্ত্রী ছিলেন। এই কারণ এরপরেও যে পরিমাণ কষ্ট ছিল, তো সেই কষ্ট লাঘবের চেষ্টা এই বর্তমান প্রতিমন্ত্রী কতটা করতে পারবে এইবারের ঈদটা পার করলে আমরা বোঝা যাবে। তার কারণ হচ্ছে ওনারা 18-19-এ দায়িত্ব নেওয়ার পর 20-21 তো কোভিডের কারণে একটা ঈদটা সেরকম ভাবে হয়নি। ভোগান্তি আমরা দেখছি, নিষেধাজ্ঞার পরেও মানুষ কিভাবে গেছে এবং ফেরি চালাতে বাধ্য হয়েছে। তো পদপিষ্ট হয়ে মারা গেছে। হ্যাঁ, এইবার যেটা হচ্ছে, ইতিমধ্যেই নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই মাওয়া এদিক দিয়ে হচ্ছে আপনার 24 ঘন্টা চালু রাখবে, অর্থাৎ ঈদের আগে পরে 3 দিন 24 ঘন্টা চালু থাকবে। দুই হচ্ছে, এতে আমার মনে হয় না যে তারপরে সামাল দেওয়া যাবে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ধারণা যেটা উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, সেটা হচ্ছে 1 কোটি অ্যাবাভ লোক বেশি যাবে। যাবে। গত 2 বছর ঠিক মতন যেতে পারিনি। যারা ঈদের এই যুদ্ধ করে যারা যায়নি তারা এবার যেতে চাইবে, ওরা তো যাবেই সঙ্গে। তো একটু আগে আমাদের মাসুদ কামাল ভাই যে কথাগুলো বলছিলেন তার সাথে একবারে সহমত পোষণ করেই আমি কিছু কিছু জায়গায় ভিন্ন মত জানাচ্ছি এই জন্য, আমাদের এখানে যেটা হয়, আমাদের এই কালচারটাই একটা বড় দুর্ভাবনার বিষয়, ভোগান্তির বিষয়। আমাদের যে ঈদের সময় সবার যেতে হবে, গ্রামমুখী হতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশে এই আপনি না করবেন কিভাবে? আমি বলছি, আমাদের যে নারীর টান, আমাদের যে মানে আমাদের মাটির প্রতি এবং পিতা মাতা বা এটা, হ্যাঁ, নানা কারণে আমরা যেতে পারি না। সেটাই বলছিলাম। আমাদের এটা যেরকম আনন্দের সংবাদ, আমাদের ভোগান্তির কারণ এটা। আমাদের যে নারীর টানে আমরা আমাদের আপন জায়গায় যাই, বাবা মা আত্মীয় স্বজন হ্যাংদের খোঁজ খবর নেই বা একত্রিত হই, এটা যেরকম একটা আনন্দের বিষয়, আবার এই যে যাওয়া এট এ টাইম সবার যাওয়া, এইটা হচ্ছে আরেকটা ভোগান্তির বিষয়। এই জায়গায় আমি কিভাবে সেপারেশন করব? আপনি খেয়াল করেন, ট্রেন হোক, বাস হোক, বিমান হোক, যাই বা লঞ্চ হোক, যেটাই হোক, আমাদের এই সময়ে এই গত আগামী 5-7 দিনে যে পরিমাণ প্যাসেঞ্জার যাবে বা ফিরবে, এই পরিমাণ ক্যারিয়ার কি আমাদের আছে, ট্রেন আছে? কুদ্দুস আফরাদ, আপনি বলছিলেন যে আমাদের যে পরিমাণ লোক ঢাকা থেকে বিভিন্ন মুখী হয়, সেই পরিমাণ ক্যারিয়ার আমাদের আছে কিনা? হ্যাঁ, আমি সেটি শুধু ঢাকা না, ঢাকা, চিটাগং, বড় বড় নগর থেকে যখন আউট হয়, ঢাকায় সমস্যাটা বেশি প্রবল। তার কারণ হচ্ছে এখানে নাগরিকের বসবাসের সংখ্যা 2 কোটি অ্যাবাভ। অন্যান্য সিটির মধ্যে মনে হয় এটা অনেক বেশি। চিটাগং থেকে সেরকম আসে বা ততটা না, যে পরিমাণ ক্যারিয়ার আছে তাদের, সেটা সেই চাপটা তাদের নিতে হয় না, আর অন্য শহরে নিতে হয় না। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের ক্যারিয়ার অর্ধেকও নেই, আমাদের ট্রেনে যে পরিমাণ প্যাসেঞ্জার যাবে, যে পরিমাণ টিকিট দরকার, টিকিট বিক্রি করতে পারলে তো রেল কর্তৃপক্ষের এখানে মুনাফা আছে, কিন্তু পারছে না কেন? তারা পারছে না এটার জন্য, স্ট্যান্ডিং টিকিট দেওয়ার পরও পারছে না, তাদের ক্যারিয়ার নেই, এই পরিমাণ ট্রেনের সংখ্যা নেই। আবার বাসেরও একই অবস্থা, নৌ পরিবহনের একই অবস্থা, প্লেনেরও একই অবস্থা। আমি যেটা মনে করি, এই গভর্নমেন্ট, অর্থাৎ জনসংখ্যা অনেক বেশি, এটা সত্য, আমাদের ক্যারিয়ার কম, এটাও সত্য, কিন্তু এরপর আমাদের একটা সমন্বিত পরিকল্পনা যদি থাকে, যেরকম ধরেন আমরা দেখি বাস মালিকরা, কিছু কিছু বাস মালিকরা, সবাই না,
তাদের পুরনো লক্ষ্যর বাসগুলো এই টাইমে ঠিক করে, কিছু কিছু লঞ্চ, ছোটখাটো লঞ্চ এই টাইমে ঠিক করে, এবং এই টাইমের জন্য তারা শুধু ছেড়ে দেয়, 6 মাস হতো চালায় এইগুলা। তো এই কাজটা এইভাবে না করে না, কিন্তু আমাদের সিটি পরিবহন আছে, না আমি সেটা বলি। ঠিক আছে কুদ্দুস আফরাদ, আমার মূল কথা ছিল যে আপনার যে সীমিত সম্পদ আছে সেটার কি টোটাল একটা বাস্তবায়ন, সমন্বিত উদ্যোগ, রাস্তাঘাটে যে এখন আমরা দেখছি তড়িঘড়ি করে গত কয়েকদিন খুব রাস্তা সংস্কারের জন্য বলা হলো, অথচ এই যে গাজীপুরের এই আমি যে যাচ্ছি ওইদিকে যাব, please. আমি যেটা বলতে চাই একবারে এক কথা, জি অর্থাৎ এই যে আমাদের লোকজন সরকারি অফিস আদালতের জন্য কিছু বাস ব্যবহার হয় না ঢাকায়, এগুলো কিন্তু সচল বাস, তার রুট পারমিট আছে এবং সেই বাসগুলোর ভিতর অবস্থা ভালো, সরকারি তত্ত্বাবধানে প্রচুর বাস আছে, বিআরটিসির তত্ত্বাবধানে নগরে চলে প্রচুর বাস আছে। সেই সময় যেহেতু নগর থেকে মানুষ সরে যায়, এই বাসগুলো যদি গভর্নমেন্ট তার সংখ্যা কত সেই সংখ্যাটা যোগ করে এবং ঈদের 3-4 দিন আগে, তাহলে হচ্ছে এই যে এত মানুষ, সেই চাপটা কমানোর জন্য কিন্তু এই সরকারি পরিবহন বিআরটিসির বাড়তি, অর্থাৎ বিআরটিসি বলেন বা শহর বেজ চলে, শহর পরিবহনের একটা অংশ যদি দূরপাল্লায় ব্যবহার করে, শর্ট দূরপাল্লায়, বড় দূরপাল্লায়, তাহলে সেটা কিন্তু একটা ইয়ে হয়। আর আপনার রাস্তার যে কথাটা, সংস্কারের কথা বললেন, বড় ব্যত্যয় হচ্ছে এই জ্যামের জন্য। এই ভোগান্তির আরেকটা কারণ হচ্ছে ঈদের আগে দিয়ে বিভিন্ন রাস্তাঘাট ঠিক করার জন্য, ব্রিজ কালভার্ট ঠিক করার জন্য পথে ঘাটে দেখবেন নানান কিছু শুরু হয়ে গেছে। এটা ঈদের 1 মাস আগের থেকে শুরু করে, এই শুরু করাটাই আরেকটা বড় ঝামেলার, ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আসি একটু মাসুদ কামালকে শুনে আসে। জনাব মাসুদ কামাল, দুটো জিনিস আসছে, একটা প্রস্তাবও দিচ্ছে কুদ্দুস আফরাদের প্রস্তাব, মানে এক ধরনের চিন্তা যে কোনো একটা কিছু ব্যবস্থাপনার নিয়ে আসা নতুন করে হোক বা চেষ্টা থাকুক, আপনি কি বলবেন? রেলের তো যে অবস্থা বললেন সে তো শুনলাম। হ্যাঁ, একই জিনিস এখানেও সড়ক পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, ওনার ব্যর্থতা। উনি এখন তো যে যোগাযোগ মন্ত্রী আছেন উনি নানা কারণে আনফিট এখন, এটা হলো বাস্তব কথা। যে উনি রাস্তায় একটা মন্ত্রী যখন, উনি কিন্তু শুরুর দিকে ভালো ছিলেন, এই রাস্তাঘাটে নামতেন, নেমে দেখতেন কাজকর্ম দেখতেন, এতে একটা কিন্তু গতি আসে, বাট উনি এখন পারেন না অথবা করেন না, যে কোনো কারণে ভেবেছেন যে একটু অসুস্থ আছেন, অসুস্থ আছে, ভালো, আমি অস্বীকার করছি না, সুস্থ লোকে আনুক না, আওয়ামী লীগ সুস্থ লোকের অভাব খুব, উনিও চাইতেই পারেন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনকে উনি মাথায় নামান। কি করবেন না করবেন ওনার ব্যাপার ভাই, এটা নেই মাথা কামাই না, ওনার কাজটা আমি করে দিব না, ওনার কাজটা ওনারই করতে হবে। এই জন্য তো উনি চেয়ারে বসছেন, ওই চেয়ারে তো উনি কেউনি বসছেন, উনি না পারলে উনি ব্যর্থ ভাই, পরিষ্কার কথা, এবং উনি পারেন নাই, মিজারেবলি ব্যর্থ উনি। যেমন ধরেন আমি একটা কথা বলি, যে কথাটা কুদ্দুস আফরাদ বললেন, খুব সিরিয়াস কথা কিন্তু, যে গাড়ি বাড়ালেই তো হবে না রে ভাই, রাস্তার কি অবস্থা, রাস্তায় যখন গাড়িগুলো আটকে থাকছে না, কিন্তু আপনি তার মধ্যে আরো 20 টাকা দেন, আরো 20 টাকার বেশি আটকে থাকবে না। রাস্তায় তো উন্নয়ন কাজ করার কারণে অনেক রাস্তা কনস্ট্রাকশন কাজ চলছে, যার জন্য রাস্তা ছোট সরু হয়ে গেছে, সেসব জায়গা দিয়ে কিন্তু ভিড়গুলা বাড়ছে, প্রত্যেকটা রুটে আপনি দেখবেন। আপনি যে কথাটা বললেন, শুনুন আমি একটা কথা বলি, ঈদটা কি হঠাৎ করে আচমকা আসছে? তা তো না। এই সময় যে ঈদ হবে এটা কি হঠাৎ করে গত সপ্তাহে জানা গেল? না, তা তো না। তা না, যখন এই উন্নয়ন কাজগুলো, উন্নয়ন কাজের নামে যে এই যে মানে ফাইজলামি যেগুলি যখন মানে তারা শুরু করছে, তারা তখনই জানতো যে অমুক দিন ঈদ হবে, আমি কয়েকদিনের মধ্যে শেষ করতে পারবো, এটা তারা জানতো না। এই নাটকগুলি কেন করা হয় প্রতি বছর? কেন পারে না একটা রাস্তা এখান থেকে? এই ভদ্রলোক এই যোগাযোগ মন্ত্রী হয়েছে কত, আজকে প্রায় 10 বছর হয়ে গেছে ওনার যোগাযোগ মন্ত্রিত্বের। উনি এত বছরে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত এই রাস্তাটুকু ঠিক করতে পারলেন না কেন? কেন পারলেন না? কাজ তো চলছে, ঠিক করতে পারছেন না বলছেন কেন? কাজ তো হচ্ছে, নিজে যাইতে পারবে। আমি একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন আপনি। কিছুদিন আগে এই আপনার লা মেরিডিয়ান হোটেলে আমাদেরই বাংলা টিভির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে একজন গেস্ট ছিলেন আকুমা মুজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জি, উনি গাজীপুর থেকে আসবেন, ঠিক আছে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা আপনার 6টার সময়, 6টার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, উনি আসবেন বলছেন, কিন্তু উনি এসে পৌঁছছেন যখন, তখন বাজে হলো 9:30। উনি কিন্তু 6টার প্রোগ্রামে হাজির হওয়ার জন্য রওনা হয়েছেন। উনি কি গাজীপুর থেকে আসছেন? আপনাদের ভুল। এখন আপনারা আগায় নিলেই তো উনি কিছুক্ষণ পর এখানে ফোন করতেছেন যে আমি আসতেছি রাস্তায়, আমাকে আরেকটু সময় লাগবে, 7:30 লাগবে, 7:30, 8টার মধ্যে পৌঁছবো আমরা। এর মধ্যে প্রোগ্রাম শেষ, আমাদের লোকজন যারা ছিল গেস্টের সময় চলে গেছে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আপনারা উনি আসছেন। তো এখন একটু আগায় যাইতেন
তাহলে তো বললাম যে রাস্তা গাজীপুর আছে, হইতো। কিন্তু রাস্তা আছে, কিন্তু সেটাকে রাস্তা বলাটাই হলো অন্যায়। একজন ওই রাস্তায় যোগাযোগ মন্ত্রী নিজে যাবেন? তা কিন্তু ওনার যে সারিক অবস্থা এইটার বিকল্প কি মাসুদ কামাল? আচ্ছা, বিকল্প আমরা সমালোচনা করছি, হ্যাঁ। যোগাযোগ মন্ত্রীর সমালোচনা করছি, রাস্তাঘাটের অবস্থা, কিন্তু রাস্তাঘাটের দৃশ্য তো রাস্তাঘাটের উন্নয়নের জন্য, তারপরে মানে ব্রিজ কালভার্ট এগুলো কিন্তু সংস্কার হচ্ছে, উন্নয়নের হচ্ছে। শুনেন, বিকল্প কি মন্ত্রী সাহেব আপনার কাছে চাইছে নাকি আমার কাছে চাইছে? চায় নাই তো। আচ্ছা, আপনি না হয় উনি একটা পরামর্শ দিচ্ছে, উনি কি নিজেও আশা করে ওনার পরামর্শ কেউ গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না, সেটা হয়তো এখন উনিও আশা করেন, আমিও আশা করি না। বিকল্প ওনাদেরই তৈরি করতে হবে, কারণ উনি মন্ত্রী। ওনার বিশাল একটা বাহিনী আছে যারা নাকি প্রচুর পরিমাণ মানে চাকরি করে বেতন পায় এবং ঘুষ পায়। এটা ওনারাই ঠিক করবে কিভাবে বিকল্পটা হবে। আমাকে তো আপনি বেতন দিচ্ছেন, আমাকে তো উনি বেতন দিচ্ছে না, তো আমি শতপ্রণিত ভাবে হয়তো বলবো যদি ওটা উনি রাখে। বললাম তো, কুদ্দুস ভাই তো ওনার অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিল। এই পরামর্শ আগামী 5 বছর পরে জিজ্ঞাসা করেন তো, ভাই দিছিলেন যে কেউ কি মানছে আপনার কথা? আচ্ছা, আমার মনে আসছি একটু মাসুদ রহমান। আমি একটু বলতে চাই, আমি 3:30 পল্টন থেকে বসুন্ধরা বাসায় আমি রওনা করেছি, আমি ইফতার করতে পারি নাই। না, সেটা তো রাস্তার বিড়ম্বনা, এই লিমিটেশন তো আমাদের আছে। ঢাকা শহর একটা জড় পদার্থে পরিণত হয়েছে। মেগা প্রকল্পের নামে বিদেশে একটা প্রকল্পে কাজ শুরু হলে সর্বপ্রথম বিকল্প চিন্তা করায়। এইখান দিয়ে জনগণ কিভাবে এই বিকল্প ব্যবস্থা না করে ওই পৌঁছতে হাত দেওয়া হয় না। আমি আগে এই ফেরিঘাটটা বলতে চাই, মাওয়া ফেরিঘাট আপনার 4টার থেকে সকাল পর্যন্ত বন্ধ রাখলেন, আপনার হিসাব রয়েছে, রেজিস্টারের খাতায়ও রয়েছে এখানে কত গাড়ি যাতায়াত করে, কতটা ফেরি চলে, এতক্ষণ সময় না চলে কতটা গাড়ি, কত হাজার গাড়ি যেত, এর বিকল্প ব্যবস্থা কোথায়, এরা কোন দিক দিয়ে যাবে, সেই ব্যবস্থা আপনার আগে চিন্তা করা উচিত ছিল। আপনি শরিয়াতুল মাজার কান্দি দিয়ে একাধিক ঘাট করেন, একটা ঘাটে শুধু দামে অবর্ণনীয় কষ্ট হয়। আপনি যদি যান সেখানে আপনি ব্যবস্থা করেন নাই, চরম অব্যবস্থাপনা, চরম অব্যবস্থাপনা। আপনি নৌপথ বলবেন, নৌপথে মানুষের মৃত্যুর লাশ, আপনার সড়ক পথে মৃত্যুর লাশ, করোনায় মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু, করোনা নাই, একটা মৃত্যুর পুরীতে পরিণত করেছেন। আপনি করেন উন্নয়ন। আপনার এই অবস্থাপনা লুটপাটের কারণে আপনি এই ভাই সাহেব যেটা বললেন, ঈদ কি নতুন করে হয়? আপনার সামনে কোরবানি না, আপনার হিসাব থাকবে না। এই ঈদ কোরবানিকে কেন্দ্র করে আমি বলি, যমুনা না, রাতারাতি না, আপনি সব বাদ দেন। টঙ্গী টু গাজীপুরের রাস্তা শুরু হয়েছে কবে বলেন? অবর্ণনীয় কষ্ট। এটা তো 4 লেন হচ্ছে, মানে কাজ হচ্ছে। ঢাকার শহরের থেকে কতগুলো ইম্পর্টেন্ট রাস্তার মধ্যে এটা একটা। ওই অঞ্চলে কতগুলা জেলার যাতায়াত, কত বছর লাগে এই রাস্তা করতে আপনারা বলেন? বিকল্প চিন্তা করলেন না কেন? গাজীপুর থেকে ঢাকার শহরে উত্তর আসতে 6টার প্রোগ্রামে মন্ত্রী যদি 9টায় না আসতে পারে, আমজনতার অবস্থা কি? আপনি বিকল্প ব্যবস্থা সড়ক মন্ত্রী থাকবে না? উনি একাধারে 10 বছর এই উপমহাদেশে এরকম বহুত কমলো রাজনীতিবিদরাই আছে, পরপর একটা এই ডিউরিং পরে 10 বছরের পর একাধারে মন্ত্রী থাকেন। আপনি কি গাছ কাটের দিকে বসে? আপনার শারীরিক অবস্থা ভালো না, ছেড়ে দেন। অবর্ণনীয় কষ্ট, এই লুটপাট আর এই অব্যবস্থার কারণে আজকে সড়ক মৃত্যুর মুখে পরিণত হয়েছে। আপনি 50 বছরও বাংলাদেশে আমরা একটা মহাসড়ক ঘোষণা করতে পারলাম না। আপনি ঘোষণা করেছেন বটবুটি, নসিবন, করিবন মহাসড়কে উঠতে পারবে না। আপনি পারছেন? সারা বছর না পারেন, সারা বছর না পারেন, অন্তত ঈদের কদিন করেন না। উনি যতটুকুই বলেছেন, আমি বলি আপনাকে ভাবতে হবে এই কোরবানিকে সামনে রেখে আমার কতগুলা গাড়ি, কতগুলা পরিবহন, কতগুলা লঞ্চ নৌপথে যাতায়াত করবে, সেই ব্যবস্থা আমার থাকতে হবে না, চিন্তা মাথায় রাখতে হবে না? এটা হুট করে হয় নাই, ঘূর্ণিঝড়ের মতো আপনি সেই ব্যবস্থা করলেন না কেন? জনাব কুদ্দুস আফরাত, আলোচনা এসছে, সমালোচনাও আছে, সবকিছু মিলে এখন ঈদের যাত্রা কিন্তু মানুষ শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় দীর্ঘ যানজট। আসলে বিকল্প রাস্তাঘাটের এই বিকল্প আর কি
মানে করতে পারতো, যে কথাটি মাসুদ কামাল এবং খন্দকার মাসুক বলল, যে কাজগুলোকে আগে কোনো বিকল্প রেখে তারপরে কাজে এটা হাত সত্য দেওয়া যেত কথা, এইসব কিনা। সমালোচনা যেটা করা হচ্ছে এই দায়ভার তো গভর্নমেন্টে নিতে হবে, কিন্তু এটাও সত্য লিমিটেশন আমাদের এখানে যে রাস্তাঘাট আছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের সিটি বলেন এবং সিটির বাইরে বলেন, আমাদের যে রাস্তার সীমানা যেটুকু দৈর্ঘ্য, এটা আসলে কোনো ইন্টারন্যাশনাল মাপ অনুযায়ী হয় না। আমরা নতুন যে সিটি করতেছি, আমরা যদি পূর্বাঞ্চলের দিকেও তাকাই, পূর্বাঞ্চলের ভিতরের সাইডে রাস্তাঘাটের দৈর্ঘ্য দেখেন 20 ফিট, এটা একটা রাস্তাঘাট হয়। এখন সবার গাড়ি হবে এখানে, পূর্বাঞ্চলে যারা থাকবে ভবিষ্যতে প্রত্যেকের বাড়িতে প্রচুর গাড়ি যাবে, 1 কোটি 1.5 কোটি মানুষ ঢাকা তো ছাড়াই। সেই চিন্তা ভাবনাগুলো আমাদের এখানে যারা আমরা রাস্তাঘাট নির্মাণের সাথে জড়িত যেসব প্রকৌশল এটার সাথে করেন, আমার খুব দুর্ভাগ্য লাগে এইসব টেবিলে চেয়ারে বসে যে ওই দায়িত্বে থাকে না, সে খালি সমালোচনা করার, যে দায়িত্বে থাকে সেটা করে না। আমাদের এখানে ফুটওভার ব্রিজ লাগবে, ওইখানে ফ্লাইওভার হইতে হবে, এটা বলা হয়, আবার করার পর বলে কি এই জায়গাটাকে কে বাঁচতে, ওইখানে কিন্তু বাছাই করছে আরেকজন প্রকৌশলী, আমাদের রোড ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তারাই বাছাই করছে। তো কামাল সাহেব যেটা বলছেন আমি তো একমত, আমলাদের অংশ বা প্রকৌশলীদের অংশ এরাই তো এটা আমাদের স্থপতি যারা আছেন তারাই এইসব বাড়িঘর নির্মাণ থেকে সব কাজে জড়িত। এই যে রাস্তাঘাট বড় করা হচ্ছে, বিকল্প ওয়েটা তো একজন প্রকৌশলী প্রথমেই বলবে গভর্নমেন্টকে যে এখানে কালভার্ট হবে, তাহলে তার সাইড দিয়ে রাস্তাটা নামাতে হবে, যতদিন রাস্তা ওইটা ফুলফিল না হবে ততদিন এই কালভার্ট ভাঙা হবে না। আমি সেই জন্য বলতে চাই, তারপরে আবার আমাদের একটা অস্থিরতা আছে আমাদের প্রত্যেকেরই আমাদের চলনে বলনে কোথায় একটা কাজ শুরুর পরে আমরা সমালোচনা শুরু করি, সেটা কিন্তু কাঙ্ক্ষিত না। 50 বছর পার হচ্ছে, এখানের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যাকে এক খাঁচায় রাখাটাই একটা কঠিন ব্যাপার, তারপরে এটার আবার খাবার দেওয়া, অন্যান্য কিছু করা, যেগুলো বলি। তো আমি এটা নিজের সমালোচনাই করতেছি। একটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটি, আরেকটা হচ্ছে আমাদের মানসিক কিছু ত্রুটি, দুইটাই আমাদের জন্য। কারণ এই 16 কোটি 17 কোটি যাই বলি আমি, এই দেশের মানুষের রাস্তাঘাট হচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই সীমিত, তার চেয়ে বেশি গাড়ির সংখ্যা চলে আসছে বাংলাদেশে, অর্থাৎ রাস্তার যেরকম আমরা বলি পাবলিক পরিবহনের সংখ্যা বেশি করার জন্য, কিন্তু আমাদের যে গভর্নমেন্টের বাজেট বলেন অন্যান্য কাজে বলেন, যে ফ্যাসিলিটিসগুলো যে লক্ষ্যগুলো সামনে আছে, সেই লক্ষ্য হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, প্রত্যেকে এক একটা গাড়ির মালিক হবে, সেইখানে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমাদের তো কখনোই বাস পরিবহনের দিকে ঝুঁকানো, অর্থাৎ ইজি করা, সেদিকে আমরা পরিকল্পনা যাই না। আসবো আসলে আমাদের পরিকল্পনার ত্রুটি আছে। জনাব মাসুদ কামাল, এই যানজটের কথা তো আমরা জানি, আসলে এখন ঈদকে সামনে রেখে আর বিকল্প কি করার ছিল? সহজডম মানে .com-কে তো দিল মানে রেলের টিকিট, সেখানে আমরা দেখতে পেলাম। এখন সামনে হয়তো বাস, লঞ্চ, কিভাবে আরেকটু নির্বিঘ্ন করা যায় যাত্রাটা? এখানে আমি নির্বিঘ্ন করার খুব একটা সুযোগ দেখিনি। একটা পথ আছে একটু না যাওয়া, আপনার যায়েন না, ঢাকা থাকেন, না যাওয়া তো কেউ শুনবে না। করোনা কালে আপনি সবাই যাওয়া তো আসলে বিলম্ব না, আমার ভাই সক্ষমতা নাই। শুনেন আমি বলি, যে কথাটা কটুসাফ বলেন, উনিও বলেন যে মানুষ বেশি ভাই, এখন আপনি কি মানুষ মেরে ফেলতে পারবেন? মানুষ তো হয়ে গেছি, ধরেন আমরা 6 ভাই, এখন আপনি বলতে পারবেন না তোমরা 4 জন কমাও, আমার কথাটা হলো শুনেন, যা হবার সেটা তো আছে, এইগুলি নিয়েই আপনাকে ভাবতে হবে। তো সেটা হলো কি, এটা যেন দরকার একটা গুড গভর্নেন্স। আপনি যদি সিস্টেম করেন, তাহলে সিস্টেম করলে কিন্তু মানে সিস্টেমহীনতা যেটা তার চেয়ে একটু বেটার হয়। যেমন ধরেন আপনার সেটা হয় না, আমি বলি আপনাকে, লং রুটে দেখেন, লং রুটে যে গাড়িগুলো যায়, বাসগুলো যায়, দেখা যায় তো, আপনি এখান থেকে যান, কাশপুরে যান, দেখেন ওখানে দেখবেন একটা গাড়ি থামে লোক তুলতেছে মেইন রোডের উপর, ওখানে কিন্তু বাসের আলাদা বাস বে আছে, কিন্তু ওখানে যাবে না সে, ওইটাকে বরং বানায় রাখছে সিএনজি স্ট্যান্ড। তো সেখানে তারা লোক তুলছে, যেই সে লোক তোলা শুরু করলো, তার পেছনে যে গাড়িটা, তার তো লোক তোলার দরকার নাই, সে কিন্তু দাঁড়াই পড়লো, এবং 1 মিনিটের মধ্যে দেখবেন পিছনে লম্বা লাইন হয়ে গেল। কিন্তু আবার যখন ছাড়লো তখন একই রকম হচ্ছে। এখন এই বাসগুলোকে লোক তোলার জন্য বেতে ঢোকার, মানে হাইওয়ে কথা বলছি, বেতে ঢোকানোর দায়িত্বটা কার? সেটা তো আছে, পুলিশের দায়িত্ব আছে। পালন করে না কেন? সে তো আছে ঈদ উপলক্ষে, কিভাবে তার ঈদের বোনাসের বাইরে বাড়তে কিছু ইনকাম করা যায়, সে আছে ওই ধান্দায়। না, সেটা ঠিক আছে, একদম আমরা মানে গড়ে পড়তায় বলতে পারবো না, সেটা অনেক ভালো সৎ মানুষও আছে, মাসুদ কামাল সব জায়গায় আছে, তারা হলো সংখ্যালঘিষ্ঠ। জি, সেটা সবসময় ভালো। জি মাসুদ কামাল, আমি আরেকটা জিনিস না মাসুদ কামাল, আমি আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করি, যেমন আপনি কিছু নিয়ম কানুন কথা মানে বলতে চাচ্ছিলেন।
আমরা দেখলাম যে এবারই প্রথম বরিশালের তো প্রচুর মানুষ যায় লঞ্চে, একটা মানে বড় ভলিউম যায়, সেখানে মানে বলা হয়েছে যে এনআইডি ছাড়া লঞ্চে কোনো টিকিট দেওয়া হবে না। এটা কি কেমন কোনো কার্যকর হবে? এইটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় না কেন আমি বললাম, ওই যে আপনি বলছেন যে কম যাক, তাহলে তো এইটা যার এনআইডি নেই সে যেতে পারবে না। আপনি কম, আমি তো আগে বললাম যে কমাতে পারবেন না আপনি, যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে কম যায়, সেটা বলছি সমাধান। কিন্তু আপনি বলতে পারবেন যে এক ফ্যামিলি থেকে 5 জনের ফ্যামিলি থেকে 3 জন যাইতে পারবে আর 2 জন যাইতে পারবে না? না, আমাদের এটা কি আইন করা যাবে? রেশনিং করলে কিন্তু কিছুটা তো এটা তো হবে না রে ভাই। আচ্ছা, আর এটা তো ঈদ, তো এমন হতে পারত বলতেন যে বেসরকারি সংস্থাকে যে ছুটি 7 দিন আগে দেন, তা তো পারবেন না, ঈদ তো ওই দিনই হবো, কাজে এটা তো হবে না। এটা ওই এনআইডি ফর্মুলা যেটা, এটা হলো আরেক ফাইজলামি। জি জানাব খন্দকার মাসুদ, হাতে একদমই সময় নেই আমার আজকে একটু, হ্যাঁ একটু, জি প্লিজ শেষ। আমি এই বিষয়ে বলতে চাই, আপনি মনে করেন আপনার বাসায় আপনার সদস্য সংখ্যা 5 জন, মেহমান আসবে দিন তারিখ করে আরো 5 জন, আপনার প্রস্তুতি নিতে হবে, এদের থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে, তাই না? আপনি তো রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করতে পারবেন না। আমি মনে করি ঈদ এবং কোরবানিকে সামনে রেখেই আমাদের দেশে এই সমস্যাটা হয়। আর যেটা একটা লোক একটা টক শোতে বলছিলেন যে আপনারা বাড়ি যায়েন না, নারীর টানের, অন্তত পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে। আপনি গতবার দেখেছেন কিভাবে লঞ্চে ওঠার সময়, ফেরি পার হওয়ার সময় পানির মধ্যে পড়ে। আমি বলি এতই আবেগপ্রবণ, গ্রাম কাতর। আমি ওই কথাটাকে সমর্থন করি না, কিন্তু ভাবি মৃত্যুর চেয়ে তো আর বড় জিনিস নাই যে আপনারা বাবা মাকে নিয়ে আসেন ঢাকায়, আপনারা তারপর আমি ওটাকে সমর্থন করি না। এটা একটা গার্মেন্টস কর্মী, সে হয়তো সারা বছর অপেক্ষায় থাকে যে সে বাড়ি যাবে, ছুটি পাবে, বাড়ি যাবে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আপনাকে বলি, এই যারা রিক্সাওয়ালা, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, গার্মেন্টস চাকরি করে, সেলুনে চাকরি করে, সেলস বয়ের চাকরি করে, এরা ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাবে। কি করবে জানেন? সর্বশেষ টাকাটা খরচ করবে, আসার সময় ধার করে তারপর আসবে। এইটাই বলি আমি। শেষ করে বলতে চাই, এখানে সরকারের ভূমিকা রয়েছে। সরকার যদি ইচ্ছা করে, অন্তত পক্ষে সমাধান একদিনই হবে না, এইটাকে কিছুটা সহনীয় পর্যায়ে আনা যায়। সেই ব্যবস্থা, সেই যে আইনটা প্রয়োগ করলেই হয়। মহাসড়কের আইন, এই যে লঞ্চে যাত্রী যাওয়ার আইন করলে হয়। পরিশেষে আমি বলবো, এরপরও এই ঈদে যারা যাত্রা করবে তাদের যাত্রা শুভ হোক। জি, আমার মনে হয় কথা এইটাই যে একেবারে সমস্যার সমাধান একদমই সম্ভব নয়, কিছু সহনীয় পর্যায়ে হয়তো আসবে। হাতে আসলে একদমই সময় নেই। খন্দকার মাশরুকুর রহমান, জনাব মাসুদ কামাল এবং জনাব কুদ্দুস আফরাত, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।